অনেক ছোট ছোট, সেগুলো একটু আমরা দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে, এটার মধ্যে অতটা জটিল কিন্তু কিছু নাই, কয়েকটা শব্দ আছে। বাকি জিনিসগুলা শুধু ওই যে পরিচিতি, নানা প্রকার জিনিস। একটা হচ্ছে ভূমি উন্নয়ন কর আইন 2023। তো এই আইনের মধ্যে একটা জিনিস আছে, আগে যেটা হইতো যে 3 বছরের অধিক বকেয়া খাজনা আইনগতভাবে সরকার আপনাকে নোটিশ করে আদায় করতে পারতো না। এটা নিয়ম ছিল, যেটাকে আমরা বলি যে তামাদিতে বারিত হয়ে যাওয়া। এখন এই 2023 সালে আইন আনে সরকার, বলতেছে যে না, সরকারি পাওনা কোনোদিন বাতিল হবে না। তার মানে সরকার 50 বছরের পুরাতন খাজনাও আদায় করতে পারবে। আর আগে নিয়ম ছিল 3 বছরের অধিক খাজনা সরকার কি করতে পারবে না, আইনগতভাবে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে না। করলেও শুধু ওই 3 বছরে যত টাকা খাজনা হয় সেটার জন্যই করতে পারবে। বাকি টাকা, তো বাকি টাকা নিয়ম ছিল যে যেই তহসিলদার ছিল, যেহেতু তার অবহেলায় মামলা দায়ের হয় নাই, তাকে ব্যক্তিগত ক্যাপাসিটিতে পরিশোধ করতে হইতো। এরপরে হচ্ছে জমির যে খাজনাটা, এটা আগে আমরা বাংলা বছর হিসাবে দিতাম। আমরা জানি 1লা বৈশাখ থেকে 30শে যে চৈত্র পর্যন্ত আমাদের সময়সীমা ছিল। এইটাকে এখন তারা যেটা করেছে যে অর্থ বছর, ইংরেজি অর্থ বছর নিয়েছে, মানে 1লা জুলাই থেকে পরবর্তী বছরের 30শে জুন পর্যন্ত আপনি সুদ ছাড়া পরিশোধ করতে পারবেন। মানে অর্থ বছর অনুযায়ী আদায় হবে। আর 30শে জুন যখনই ক্রস করবে তখনই সুদ প্রযোজ্য হবে। আপনি চাইলে কি করতে পারবেন, 3 বছরের অগ্রিম খাজনাও প্রদান করতে পারবেন যদি অনলাইনে সিস্টেমটা থাকে। যদি আপনার বকেয়া খাজনা হয় প্রতি বছরের জন্য 6.25%, তবে এই সুদটা হবে চক্রবৃদ্ধি হারে। চক্রবৃদ্ধি হারে বলতে যেমন ধরেন যে আপনার 3 বছরের বাকি আছে, ধরলাম আপনার 100 টাকা খাজনা বাকি, তাহলে রানিং বছরের জন্য আপনি 100 টাকা দিলেন, আপনার বাকি হইল কত, 3 বছর। তাহলে এই ক্ষেত্রে নিয়ম হইল এই যে 100 টাকার যদি আমরা 6.2% নেই, মানে 6 টাকা 25 পয়সা আসতেছে। তাহলে প্রথম বছরের জন্য 6 টাকা 25 পয়সা থাকলো, দ্বিতীয় বছর যেটা বাকি এটার সাথে 2 গুণন হবে, তার মানে 12 টাকা 50 পয়সা। তৃতীয় বছরের জন্য এটার সাথে 3 গুণন হবে, তার মানে 18 টাকা 75 পয়সা। টোটালটা এখন হিসাব করলে যেটা হয়, তো মূলত চক্রবৃদ্ধি হারে আপনার উপর সুদ আরোপিত হবে প্রতি বছরে। আর 25 বিঘা পর্যন্ত যে আমাদের কৃষি জমি, মানে 8.25 একর সরকারি জমি হয় 33 বিঘায়। তো এই জন্য কি হবে, এটার কোনো খাজনা নাই, জাস্ট আপনি প্রতি বছর 10 টাকা খাজনা মওকুফ দাখিলা সংগ্রহ করতে হবে। আর একটা নিয়ম হচ্ছে, প্রতিটা মৌজায় আপনার শুধুমাত্র একটাই খতিয়ান থাকবে, একের অধিক খতিয়ানগুলা ধীরে ধীরে যেহেতু অনলাইন হচ্ছে অটোমেটিক একটাতে চলে আসবে। এরপরে চলে আসি আমরা ভূমি সংস্কার আইন। তো এটাও নতুন আইন না, এটা আমাদের একটা ল্যান্ড রিফর্ম অর্ডিন্যান্স বলে একটা অর্ডিন্যান্স ছিল, 1984 সালে এরশাদ সরকার করেছিল। তো ওই আইনটা ইংরেজিতে ছিল, এটা জাস্ট বাংলাতে আর 2টা সংশোধনী আনা হয়েছে। তো ওই যে প্রতিটা পরিবার 60 বিঘা পর্যন্তই কৃষি জমি অর্জন করতে পারবে, এর বেশি কিন্তু না। তাহলে একটা পরিবার ম্যাক্সিমাম কৃষি জমি অর্জন করতে পারবে 60 বিঘা, এখানে 33 শতকের কিন্তু বিঘা, এর বেশি যেটা অর্জিত হবে এটা সরকার চাইলে খাস করে নিতে পারবে। তবে এখানে ব্যতিক্রম হচ্ছে, যদি উইল সূত্রে পায়, ওসিয়ত সূত্রে পায় বা উত্তরাধিকারী হিসাবে পাইলে সরকার আপনার ক্ষতিপূরণ দিয়ে বাকি জমিটা সরকার খাস করে নিতে পারবে। তাহলে বাংলাদেশে একটা পরিবার সর্বোচ্চ 60 বিঘা পর্যন্ত কৃষি জমির মালিক হইতে পারে। এখন এইখানে আপনি বুঝলেন যে পরিবার বলতে কাকে বোঝায়। তো এইটা ডেফিনেশনে দেওয়া আছে। পরিবার বলতে ধরেন যে স্বামী স্ত্রী 2জন, তাদের যে ছেলে মেয়ে আছে তারা, এবং যেই ছেলে বিয়ে হয়েছে যদি একই সাথে থাকে ওই ছেলের বউ, ওই ছেলের ছেলে মেয়ে। এটা ছাড়া মেয়েরা যারা অবিবাহিত আছে তারা একই পরিবারের অন্তর্ভুক্ত। তবে কোনো ছেলে যদি বিয়ে শাদী করে পৃথক যদি থাকে বাবা মা থেকে, তাহলে সেটা ভিন্ন জিনিস। তার মানে শুধু পরিবার বলতে আমরা কি করতে হবে, আইনে যেটা বলছে সেটাই বুঝতে হবে। এরপরে আসি বেনামি হস্তান্তর নিষিদ্ধ। তো এইটা আপনি অন্যভাবে বুঝতে পারেন যে দলিলে যার নাম, জমির মালিক হচ্ছেন উনি। ধরেন যে টাকা পয়সা আপনি দিয়েছেন, আপনার বাবার নামে জমি কিনছেন, এখন ওই জমি আপনি এককভাবে দাবি করতে পারবেন না, আপনার বাবা যা খুশি তা করবে। বা আপনি টাকা পয়সা দিয়েছেন, করিমের নামে জমি কিনছেন, আইন ধরে নিবে জমিটা হচ্ছে করিমেরই, আপনি টাকা দিয়েছেন, এটা আইনের কাছে কোনো দাম নাই।
কারণ পূর্বে এইরকম কি হইতো, বেনামি ট্রানজাকশন হইতো, নানা প্রকার অপরাধ করার জন্য মানুষ নিজের নামে জমি কিনতো না, বাড়ির চাকর বা করা আশেপাশে শ্বশুরের নামে এর নামে ওর নামে ক্রয় করতো, পরবর্তীতে নিজে যখন দরকার পড়তো টান মারতো। তো এই বেনামি হস্তান্তর কিন্তু নিষিদ্ধ। তো এই রিলেটেড জাস্ট একটা ঘটনা যদি বলি তাহলে হয়তো এই জিনিসটা আরো ভালো করে বুঝবেন, এবং সবাই এই চিন্তাটা করবেন, যদি আপনি টাকা পয়সা দেন, আপনি যদি জমি কিনেন, দলিলে অবশ্যই আপনার নাম থাকতে হবে, বাবার নাম থাকুক মায়ের নাম থাকুক, ওগুলো আপনি জীবনেও পাবেন না। যেমন এই যারা এই বিশেষত প্রবাসে থাকে, দেখবেন যে যারা অনেক দিন পরে বাসায় যায়, টাকা পয়সা দেয়, জায়গাগুলা জমিগুলা সব বাবার নামেই ক্রয় করে। এখন পরবর্তীতে দেখা যায় যে যখন বড় হয়, ভাইরা পৃথক হয়, এখন টাকা দিছে ওই ভাই, কিন্তু যেহেতু বাবার নামে সম্পত্তি, তো বাবা মারা গেলে সব ভাই ভাগ পাবে, বোনেরা ভাগ পাবে, কিছুই করার নাই। এখন এ যতই বলুক যে টাকা পয়সা তো আমি দিছি, বোন কেন পাবে, ও কেন পাবে, কোনো লাভ নাই। তো এই জন্য বলতেছে যে দলিলে যার নাম উনি সম্পত্তির মালিক, টাকা পয়সা কে দিল ওইটা আইনের দেখার বিষয় না, আইন ধরে নিবে আপনি উনার উপকারার্থে টাকাটা দিছেন। যেমন ধরেন যে 10 বছরের বাচ্চার নামে জমি ক্রয় করা হয়, তো আইন ধরে নেয় আপনি তারে গিফট করতেছেন, এইরকম হচ্ছে কথাবার্তা। এখন আসি বাস্তবিটা। বাস্তবিটা বলতে বোঝায় যে আপনার বসত বাড়ি। গ্রামাঞ্চলে কৃষকের যে বাড়িঘর আছে, 33% পর্যন্ত বাড়িঘরকে নিলাম করা যায় না, ব্যাংকের কাছে বন্ধক রাখা যায় না। গ্রামাঞ্চলের যে কৃষি জমি আছে, কৃষকের যে বাড়িঘর আছে, 33% জায়গার উপর লোন দিলেও লাভ নাই, ব্যাংক ঠকবে। কোনো আদালত সেটা কোনো কারণে ডিক্রি করে উচ্ছেদ করতে পারবে না, তবে সরকার চাইলে আপনারে কি করতে পারবে, অধিগ্রহণ করতে পারবে ক্ষতিপূরণ দিয়ে। তাইলে এই আইন থাকার কারণে কি হয়, আপনি যারে তারে লোন দিতে পারবেন না। ওই জন্যই তো সরকার দেখবেন যে ব্যাংকগুলো গরিবরে লোন দেয় না, কি জন্য? কারণ তার বসত ভিটা তারা নিলাম করতে পারবে না, কিছু করার নাই। এরপরে ওই যে সরকারি খাস জমি যেগুলো আছে, আপনার যদি বাড়িঘর না থাকে, আপনি যদি কি হন, আপনি যদি ভূমিহীন হন, পূর্বে এখানে 5 কাঠা দেওয়ার বিধান ছিল, তো এখন এটাকে কমিয়ে নতুন আইনে 5% নিয়ে আসা হয়েছে। আর বাংলাদেশে একটা নিয়ম হয়েছে যে কৃষি জমি আপনি নিজে চাষ করবেন, অথবা আপনি অন্যকে বর্গা চাষ করাবেন, এর বাইরে অন্য কেউ কৃষি জমি চাষ করবে না। নর্মালি দেখেন যে বলতেছে যে 15 বিঘা পর্যন্ত কৃষি জমি আদি বা ভাগ চাষ করা যাবে। যেমন ধরেন যে আপনার জমি আছে, এখন আপনি চাষাবাদ করেন না, আপনি আরেকজন ব্যক্তিকে দিলেন, উনি চাষাবাদ করবে, তো ওইটার মধ্যে ফসলটা 3 ভাগ হবে, 1 ভাগ হচ্ছে ফসলের উৎপাদন খরচ, 1 ভাগ আপনি পাবেন, 1 ভাগ হচ্ছে যিনি আবাদ করলে উনি পাবেন। তবে বর্তমান বাস্তবতায় আপনাদের অঞ্চলে কেমন চলে জানি না, আমাদের ওইদিকে যেটা হয় যে আদি ভাগ চাষ ওই রকম চলে না, চলে কিরকম, যেমন ধরেন যে আমার 1 বিঘা জমি আছে, আপনাকে আমি 1 বছরের জন্য দিয়ে দিলাম, মানে 2টা আবাদ হয়, দিয়ে দিলাম, হিসাব করে ধরলাম যে 10-10 20 হাজার টাকা, যে আমাকে 20,000 দিবেন, জমিতে কি করার দরকার আপনি করেন, আবাদ করেন, খালি রাখেন, যাই কিছু করার করেন, আমি ধারদারি না, বছর যাবে আমাকে 20,000 দিবেন। এখন আপনি লাভ করলেও আপনার, লস করলেও আপনার, আবাদ না করলেও আপনার। কিন্তু আমাদের আইন বলে যে না, আপনি কি করবেন, আপনি যে দিচ্ছেন ওই ফসলের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত পাবেন, আপনি চুক্তি করে তাকে দিতে হবে। আর এই যে আদি বা ভাগ চাষের চুক্তি, এটা ম্যাক্সিমাম 5 বছর পর্যন্ত চলতে পারবে। এরপরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে এই আইনের বিধান যদি লঙ্ঘন করে তাইলে 1 লাখ টাকা জরিমানা, এবং সাথে 1 মাস পর্যন্ত কারাবাসও হইতে পারে। পূর্বে জরিমানাটা কম ছিল, এটা একটু বাড়ানো হয়েছে, অথবা উভয়টাই হইতে পারে। তো মূলত এই 3টাই হচ্ছে আমাদের, যদি আমরা বলি আমাদের বর্তমানে